This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। এসআইআর এর বিরোধিতায় তেড়ে ফুঁড়ে ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই শহীদ মিনার চত্বরে সভার পরিকল্পনা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তের বড় আপডেট, এসআইআর এর বিরোধিতায় আরো চড়া সুরে ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই শহীদ মিনার চত্বরে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরো বিস্তারিত এই পরিকল্পনা সম্পর্কে জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ, রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌরভ, এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকভাবে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং যেহেতু শারদীয় দুর্গোৎসব এবং সামনে যে দীপাবলি উৎসব, এই উৎসবের মরশুম চলে যেতেই আবারও এসআইআর কে হাতিয়ার করে 2024 বিধানসভা নির্বাচনের আগে বড়সড় আকারে প্রচার আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। এবং যেটা জানা যাচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে সম্ভবত, যদি যা সূত্রের দাবি, যে 2রা নভেম্বর হতে পারে এই একটি বিরাট সমাবেশ শহীদ মিনার চত্বরে, যেখানে মূল বক্তা হিসেবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর কে সামনে রেখে এভাবেই কিন্তু আবার মাঠে সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। নভেম্বরের প্রথম সপ্তাহে মেগা র্যালি। বুঝতে পেরেছি সৌরভ, অনেক ধন্যবাদ। এসআইআর হওয়া দরকার, সেটা হলে পরে তৃণমূল কংগ্রেস 100%, মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট যে 100% তৃণমূল হারবে। সেই জন্য এসআইআরকে বাধা দেওয়ার জন্য যা যা করার করবে। আমরাও আগামী দিনে পথে নামবো। আমরা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম মুক্ত ভোটার লিস্ট চাই, আমাদের স্পষ্ট কথা। নভেম্বরেই পথে নামছেন তৃণমূল। ইলেকশন কমিশন বুঝে নেবে, ইলেকশন কমিশন বুঝে নেবে। রাজনীতির নজরে এসআইআর। রোজ রোজ বিরোধী দলনেতা বলছেন যে 1 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? কারণ বহিরাগতরা নাকি ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে বাংলার ভোটার লিস্টে। আর তৃণমূল কংগ্রেস বলছে বৈধ কারোর নাম বাদ দিতে দেওয়া হবে না। এই রাজনীতির দড়ি টানাটানির মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর মুখেও বহিরাগত। কোথায়? তাঁরই নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে। সত্যি কি ভবানীপুরে বহিরাগত? ভবানীপুরে বহিরাগতরা ঢুকলো কি করে? নেপথ্যে কারা? ঘরের লোককেই কি নিশানা করলেন তৃণমূল নেত্রী? 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুর। এবং আমি আপনাকে বলছি, আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। পাগল ছাগলদের কথা জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি। এখন প্রায়োরিটি 1, সেমিফাইনালে এসআইআর, আর ফাইনালে নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। বিরোধী দলনেতার টার্গেট ভবানীপুর। সেই ভবানীপুরের জনবিন্যাস নিয়ে উদ্বেগ এলাকার বিধায়ক ও মুখ্যমন্ত্রীর। আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে, পরিকল্পনা করেই বদলে দেওয়া হচ্ছে জনবিন্যাস। পুরসভার তথ্য বলছে গত 1-1.5 বছরে 70, 71, 72, 73-এর মতো ওয়ার্ডগুলিতে বড় বড় আবাসন একের পর এক তৈরি হয়েছে। দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই, সব সত্যি ভবানীপুর নন বেঙ্গলি। বাঙালি পরিবার যারা, তারা দেখছে যে আমার যদি প্রপার্টি থাকে, তার প্রপার্টি নন বেঙ্গলিরা সে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য, মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুরে বহিরাগত উদ্বেগ মুখ্যমন্ত্রীর। কেন? 24-এর লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রীর বিধানসভায় 8টি ওয়ার্ডের মধ্যে বিজেপির লিড ছিল 5টিতে। ভবানীপুর বিধানসভার 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে এগিয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থী। 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে লিড পেয়েছিল তৃণমূল। তবে লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভায় তৃণমূল 8,464 ভোটের লিড পায়। কিন্তু 2021-এর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল জিতেছিল 58,835 ভোটে।
একদিকে ভবানীপুরে বহুতল বাড়ছে, সেখানে নতুন বাসিন্দারা আসছেন আর চলে যাচ্ছেন পুরনো বাসিন্দারা। তারা কি তৃণমূলের ভোটার? আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন। ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, আপনারা বলতে কাদের কথাটা বললেন মুখ্যমন্ত্রী? উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে? ফিরহাদ হাকিম সাহেব দেন তো। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? আমাদের অরিজিনাল যারা কলকাতাবাসী তারা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে, অন্য মাইগ্রেশনের লোক চলে আসছেন, যাদের আমরা পরিযায়ী বলি, সেই পরিযায়ীরা চলে আসছেন আর এরা চলে যাচ্ছেন। এই মাইগ্রেশনটাকে বন্ধ করতে হবে। যারা অরিজিনাল আমাদের এখানকার মানুষ তারাই যেন এখানে থাকে। তাহলে সুকান্ত বাবুর অভিযোগ মেনেই নিলেন মেয়র? আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো ওখানে বাংলার বাড়ি করে দিতে পারি। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো। মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। আমি তোমাকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিয়ে এলাম, কত বড় নেতা, কত বড় হয়েছে তুমি হিম্মত দাও, শ্রীরামপুর পার্লামেন্টের কোন একটা বিধানসভায় তুমি দাঁড়িয়ে দেখাও। যদি দাঁড়িয়ে থাকতে পারো, যদি দাঁড়িয়ে জিততে পারো, তবে বলবো তুমি বাপের বেটা, না তুমি বাপের বেটা নয়। শুভেন্দু অধিকারী তোমার চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় নির্দিষ্ট সময়ে শেষ হয়নি ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। দ্রুত কাজ শেষ করে এই সপ্তাহে ওয়েবসাইটে আপলোডের নির্দেশ নির্বাচন কমিশনের। 2002-এর সঙ্গে 25-এর ভোটার তালিকা মেলানোর শেষ তারিখ ছিল আজ, কিন্তু বেশিরভাগ জেলায় এখনও ম্যাপিং অ্যান্ড ম্যাচিং শেষ হয়নি। চলতি সপ্তাহেই কাজ শেষ করে আপলোড করতে হবে সব জেলার এডিএমকে নির্দেশ কমিশনের। বিপর্যস্ত দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিশেষ নজর দেওয়ারও নির্দেশ। 2002-এর সঙ্গে এখনকার ভোটার তালিকার অমিল অনেক। ম্যাপিং প্রক্রিয়ায় এমন অনেক তথ্য উঠে এসেছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলি নিয়ে, ফোকাসে 24 পরগনা। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। এদিকে চলতি সপ্তাহে ভোটার তালিকা মেলানোর কাজ শেষ করার লক্ষ্য কমিশনের। সামনে 26-এর চ্যালেঞ্জ। রাজনীতির ইস্যু হচ্ছে বদলে যাওয়া জনবিন্যাস। এরই মধ্যে 2 দশক পরে বঙ্গ রাজনীতিতে ফিরে এসেছে এসআইআর। 2002-এর তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকার ফারাক নিয়ে বিতর্কও শুরু হয়েছে জোর, বিশেষ করে সীমান্তবর্তী জেলায়। এসআইআর টার্গেট মেরা, টার্গেট মুসলিম, টার্গেট আদিবাসী, অতএব সাধু সাবধান। ভোটার তালিকার নিবিড় সমীক্ষার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে বাংলায়। সেই প্রক্রিয়ায় এগোতে গিয়েই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002-এর শেষবার বাংলায় ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা হয়েছিল। কমিশন সূত্রে খবর, বিভিন্ন জেলার ম্যাপিং প্রক্রিয়া করতে গিয়ে দেখা যাচ্ছে 2002-এর ভোটার তালিকার সঙ্গে এখনকার ভোটার তালিকায় ব্যাপক ফারাক রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলার প্রায় অর্ধেক ভোটারকেই এসআইআর সংক্রান্ত নথি কমিশনকে দিতে হবে? অনুপ্রবেশ বিতর্কে সীমান্তবর্তী যে 2 জেলার কথা সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে উঠে এসেছিল, সেই উত্তর ও দক্ষিণ 24 পরগনার ছবিটা কিরকম? কমিশন সূত্রে খবর, উত্তর 24 পরগনা ম্যাপিং প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তবে এখনো পর্যন্ত 45% ভোটারের মিল রয়েছে। দক্ষিণ 24 পরগনায় 2002-এর নিরিখে এখনকার তালিকায় 55% ভোটারের নাম মিলেছে। পরিকল্পিতভাবে একটা ভোটারকে বাদ দিলে বৃহৎ আন্দোলনের পথে আমরা হাঁটবো। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। যদি হয় তাহলে কি করবে? আগুন জ্বলে যাবে, আগুন। 24 পরগনা বাদে অন্য জেলাগুলির ক্ষেত্রে 2002-এর ভোটার তালিকার সঙ্গে 50% বা তার বেশি মিল আছে কলকাতা উত্তর, ঝাড়গ্রাম, মালদা, আলিপুরদুয়ারে। ভোটার তালিকায় 60% বা তার বেশি মিল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও কালিম্পংয়ে। বিহারে এসআইআর এর সময় থেকেই রাজনীতির পারদ চড়ছে বাংলায়। মুখ্যমন্ত্রী আগেই এই বিষয়ে সরব হয়েছিলেন, এরপর থেকে লাগাতার তরজা চলছে। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। নটি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। প্রথমে অন্য রাজ্যের ভোটার চাপিয়ে দিচ্ছিল, মমতাদি ধরে ফেলেছেন। এবার এখানকার ভোটারদের এলিমিনেট করার চক্রান্ত করছে। আমাদের দল এবং রাজ্য সরকার কড়া নজর রাখছে। মৃত মানুষ হোক, ডাবল এন্ট্রি হোক,
ভুতুড়ে ভোট হোক, এই নামগুলো বাদ যাবে, এই আতঙ্কে তৃণমূল ভুগছে। বিজেপি আবার জেনুইন মানুষের নাম বাদ দিতে চায়। টেবিল টপ এক্সারসাইজ আসলে এই পদ্ধতির নাম এমনটাই, যেখানে এসআইআর ঘোষণার আগে থেকেই এই কাজটি শুরু হয়। এই ম্যাপিং এর যাবতীয় কাজ করেন সমস্ত অফিসাররা। বিহারে আদতে এই টেবিল টপ এক্সারসাইজ হয়নি, তার কারণ এসআইআর ঘোষণার একদিন পর থেকেই সেখানে কাজ শুরু হয়ে গেছিল। যদিও এসআইআর শেষ হওয়ার পরে সেখানে প্রায় 60 থেকে 65% মিল খুঁজে পাওয়া গেছিল। তাহলে এ রাজ্যের ক্ষেত্রে ম্যাপিংয়ে এত ফারাক কেন, এই প্রশ্ন উঠছে সমস্ত মহলে। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। এবার এসআইআর ইস্যুতে রাজ্যের মন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রের মন্ত্রীর। অন্যায়ভাবে একজনেরও নাম বাদ গেলে লন্ডভন্ড করার হুঁশিয়ারি সাবিনা ইয়াসমিনের। পাল্টা নথি না থাকলে সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর। যদি ভাঙচুর করেন কেন্দ্রীয় বাহিনী নামবে, গুলি চলবে, হুঙ্কার সুকান্ত মজুমদারের। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আর কত ভণ্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। পাল্টা সুকান্ত মজুমদারকে নিশানা সাবিনা ইয়াসমিনের। উনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি শুনেছি যে উনি প্রফেসরও আছেন কোনো কলেজে। একজন নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার বিজেপির নেই বা উনার নেই। উনার ক্ষমতা থাকলে উনি আমার নাগরিকত্ব কেটে দেখান। বড় বড় ডায়লগ মেরে কোনো কাজ হবে না। এবার আপনাদের সাবিনা ইয়াসমিনের এসআইআর ইস্যুর প্রথম দিনের বক্তব্য শোনাই, যার পাল্টা সুকান্ত মজুমদারের এই হুঁশিয়ারি। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। কারণ যারা আজকে বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য, তারা হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর এসআইআর বাড়ছে শাসকের আশঙ্কা। 26 নির্বাচনে তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই। এসআইআর এর নাম বিহারে কারচুপি বিজেপির। বাংলাতেও বিজেপি ক্ষমতা এলে তৃণমূল কাউন্সিলরদের তো কোনো অস্তিত্বই থাকবে না। এই কথা কে বলছেন? বরানগরে দলের বিজয় সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এমন আশঙ্কার কথা শোনা গেল তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যে লোকসভা নির্বাচনে এবং গত 2024-এর উপনির্বাচনে আমাদের দক্ষিণ বরানগর থেকে রেজাল্ট কিন্তু খুব ভালো হয়নি। তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু সবাইকে নিয়ে আমাদের ঠিক করতে হবে, মাথায় রাখতে হবে যে এই আগামী 26-এর নির্বাচনটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এটা আমাদের পায়ের তলার মাটি ঠিক রাখার নির্বাচন, এটা আমাদের অস্তিত্বর লড়াই। বিহারে কিভাবে তারা এসআইআর এর নামে কিভাবে তারা ভোটার তালিকা কি যে কারচুপি করেছে, এইভাবে করারই কি দরকার? নির্বাচনটা বলেই দিন না যে আমরা ব্যাকডোর থেকে গ্রাস করতে এসেছি। তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা বসে আছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, আপনারা কি আপনাদের জায়গাটা টিকিয়ে রাখতে পারবেন? যদি আগামী দিনে বিজেপি সত্তায় আসে তাহলে কি আমরা আমাদের জায়গাটা রাখতে পারবো? যদি বিজেপি সত্তায় আসে তাহলে কি আপনারা মাথা উঁচু করে এইভাবে ঘুরতে পারবেন? আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য আমরা কিন্তু মাঝখানে আসতে দিতে পারবো না।